সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারে না বলছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, দ্রুত নির্বাচন দাবি। গণ আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা, জুলাই অভ্যুত্থান অধিদপ্তর উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বিশৃঙ্খলা প্রতিহতের আহ্বান। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না, বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। চাকরিতে পুনর্বহালের দাবিতে শাহবাগে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের অবরোধ, সড়ক স্বাভাবিক রাখতে পুলিশের লাঠিচার্জ। এবং সুস্থ কয়েদিকে অসুস্থ দেখানো সহ দুর্নীতি অনিয়ম ধরতে বিএসএমএমইউ এর প্রিজন সেলে দুদকের অভিযান, অনেকের নথি হাওয়া। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হামলা ভাঙচুরের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বৈঠকে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দাবিও করেন বিএনপি মহাসচিব। বৈঠকের বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কি বললেন বিএনপি মহাসচিব, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, প্রায় 1 ঘন্টার বেশি সময় কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ। এবং বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে পতিত স্বৈরাচারের যেই উস্কানিমূলক বক্তব্য এবং বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে যেই উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে কিন্তু সারা দেশব্যাপী বিভিন্ন বিশৃঙ্খলা ঘটছে এবং সেই বিশৃঙ্খলাগুলোর কারণে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং এগুলো নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের দায় বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যেই সারা দেশব্যাপী যে অপারেশন ডেভিল হান্ট চলছে, এর কারণে যেন কোনো নিরপরাধ মানুষ যাতে ভুক্তভোগী না হয় সেই বিষয়টি কিন্তু দাবি জানানো হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যবসা বাণিজ্যের স্থবিরতা, বিভিন্ন কারণে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য যে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন, ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তুলে ধরে কিন্তু ভোটকে অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তরিকতার সাথে সেই বৈঠকে কথা বলেছেন তাদের সাথে এবং তিনি যেটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন আয়োজনে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন, এমনটি কিন্তু আশ্বাস দিয়েছে বিএনপি প্রতিনিধি দলকে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্য একটি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন বিএনপি মানবে না, এমনটি কিন্তু বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং বিএনপি যেটি বলছে যে তারা যেটি প্রত্যাশা করছেন যে এই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপির যেই নির্বাচন চাচ্ছে সেই নির্বাচন নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, এমনটি কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে চার্টার অফ রিফর্মস যেটি ঘোষণা করার কথা বলা হচ্ছে, সেই বিষয়টিও পরবর্তী রাজনৈতিক সরকার, যারা নির্বাচিত সরকার, তারা সবার ঐক্যমতের ভিত্তিতে করবে, এমন প্রস্তাবনা কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও কিন্তু নির্বাচনের বিষয়ে যেই অগ্রাধিকারের যে বিষয়, সেই নির্বাচনের বিষয়ে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নেওয়া হবে, এমনটি কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। নেন্সি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রিপন। ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
এগুলোই ছিল আজকে মেন। আর ওইখানে ফাইন্যান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ ছিলেন, আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল ছিলেন, এবং হাউজিং এবং পাবলিক ওয়ার্কস অ্যাডভাইজার, শিল্প অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন। তারা এই কথার সময় ছিলেন এবং তারা বিশেষ করে আসিফ নজরুল বলেছেন যে খুব দ্রুত মুভ নেওয়া হচ্ছে যে এই গায়েবী মামলাগুলো কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব উইথড্র করার জন্য। এবং গায়েবী মামলার একটা এটা ডিলে হওয়ার মূল কারণটা ছিল, উনি বলেছেন যে যারা যারা পিপি ছিল, পাবলিক প্রসিকিউটর, সারা দেশে অনেকে পালিয়েছিলেন, ফলে এই কেসগুলো আসলে অতটা এগোতে বিষয়ে মনিটর করা হয়নি। তবে খুব দ্রুত এই বিষয়ে আমরা আরো সুনির্দিষ্ট কিছু মুভ নিব। এই ছিল আজকে। আরও যেটা ছিল যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল সিইও ছিলেন, উনি বাংলাদেশের হয়ে, প্রফেসর ইউনুস বলেছেন যে বাংলাদেশের হয়ে যেতে কাজ করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তারা বিএনপির তরফ থেকে পূর্ণ সমর্থন, যে রিফর্মের ব্যাপারে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়া হয়েছে, ফুল। তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন, এটা আমরা চাই, আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি, আমরা আপনাদের সাথে আছি। দর্শক, ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। গণ আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর উদ্বোধন ও 21টি শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে তাদের সব ধরনের স্বীকৃতির ব্যবস্থা করবে সরকার। নাফিয়া ফারজানার প্রতিবেদন। 2024 সালের জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের আন্দোলন সরকারের দমন নিপীড়নের মুখে পরিণত হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে সরকার, তবে প্রাণ আর রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে ছাত্র জনতা। 5 আগস্ট অবসান হয় শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসনের। জুলাই গণ অভ্যুত্থানের 6 মাসে 834 জন শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে সরকার। খুব শিগগিরই আহতদের তালিকাও প্রকাশ করা হবে। অভ্যুত্থানের 6 মাস পর গঠন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বীকৃতির সব ব্যবস্থা করবে সরকার। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন আন্দোলনকারী ও সরকার বিভাজনের পথে হাঁটলে ভবিষ্যতে ভালো কিছু আসবে না। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল, এই বিভাজনটা ভালো না। স্বৈরাচারের দোসররা এখনো দেশে সক্রিয় আছে স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, এদের কোথাও জায়গা দেয়া হবে না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে আরও 343 জন সহ মোট 1521 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়, অপারেশন ডেভিল হান্টের আওতায় 343 জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছে আরও 1178 জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 3টি ছুরি, 3টি তলোয়ার, 1টি কুড়াল, 10টি ককটেল, 8টি লাঠি, 4টি রড ও 4টি রামদা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার রাতেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের আন্দোলন দমনে জল কামান ব্যবহার, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, জনদুর্ভোগ এড়াতে বল প্রয়োগে বাধ্য হয়েছেন তারা। আর আন্দোলনকারীরা বলছেন, নিয়োগ পুনর্বহাল না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে সকালে শাহবাগ মোড় অবরোধ করেন প্রাথমিকের বাদ পড়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। একই সময়ে এনটিআরসি নিয়োগের বঞ্চিতরাও শাহবাগ অবরোধে অংশ নেন। আন্দোলনকারীদের দমাতে দফায় দফায় জল কামান ব্যবহার, লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আহত হন কয়েকজন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে ধরে নেওয়া হয় অনেককে। পুলিশি ধাওয়া খেয়ে দাবি দাওয়া নিয়ে সড়কে অনড় অবস্থানে থাকে আন্দোলনকারীরা। 6531 জনকে এই সরকার 31শে অক্টোবর সুপারিশপ্রাপ্ত করেছেন এবং আমাদের জয়েনিং ডেট ছিল 5ই ডিসেম্বর, কিন্তু 31 জন সুপারিশপ্রাপ্ত হননি। এমন কয়েকজনের রিটের কারণে একটা হাইকোর্ট খেলা শুরু হয়। পুলিশ জানায়, আন্দোলনে আপত্তি না থাকলেও জনদুর্ভোগ এড়াতে বল প্রয়োগে বাধ্য হন তারা। না, মেয়েদের তো আসলে ওইভাবে বল প্রয়োগ করা যায় না। আমরা তো ইচ্ছা করলে সবকিছু পারি না। এখন আমাদের যে মেয়েগুলো আছে, আমরা চেষ্টা করতেছি, কিছুক্ষণ ধৈর্য ধরার চেষ্টা করবো, দেখি ওরা যদি চলে যায় ভালো, রিকোয়েস্ট করি। না হলে এখন এই যে মেয়েগুলো অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, এখন এমনি আহত হয়ে যাবে। ওই জন্য আমরা চাচ্ছি না যে নতুন করে কোনো কিছু করতে। এদিকে বিকেল নাগাদ শাহবাগ চত্বর ছেড়ে যেতে না চাইলে আবারও আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করে পুলিশ। ধাওয়া খেয়ে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। প্রাথমিকের বাদ পড়া 6531 জন শিক্ষকের নিয়োগে আদালতের আদেশ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে বিকেলে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি 8টি বিষয়ে শতাধিক প্রস্তাব ও আনুষঙ্গিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করে। বিদ্যালয় পরিদর্শন করেছেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় সমাজের প্রতিনিধিবৃন্দের কাছ থেকে মতামত নিয়েছেন, পর্যালোচনা করেছেন এবং তাদের রিপোর্ট প্রণয়ন করেছেন। দুটি বিষয় বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। এক, নানা উদ্যোগ সত্ত্বেও শিখন মানের ক্ষেত্রে যে স্থবিরতা বিরাজ করছে তা দূর করা। দুই, শিশুর শিখন, কল্যাণ ও নিরাপত্তাকে সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন করা। বাংলা একাডেমিতে চলছে অমর 21শে বই মেলা। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপন অপু। অপু, আজকের বইমেলার সার্বিক চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। একটি বই খোলো আর তুমি পেয়ে যাবে সব ধরনের মানুষ আর স্থান। একটি বই খোলো আর তুমি হতে পারবে যা যা খুশি তুমি চাও। বইয়ের টানে বইপ্রেমীদের ভিড় বাড়ছে অমর 21শে বই মেলায়। আজকে অমর 21শে বই মেলার 10তম দিন। 10তম দিনেও মেলায় বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় বইপ্রেমীরা আসছেন, কিনছেন নিজেদের পছন্দ অনুযায়ী বই। তবে এবারও মেলায় রয়েছে হুমায়ুন আহমেদের বইয়ের চাহিদা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে হুমায়ুন আহমেদের দেয়াল বইটি পাঠক মনে আবারও নাড়া দিয়েছে। পাঠকরা মেলায় এসে খুঁজছেন হুমায়ুন আহমেদের দেয়াল বইটি। তবে এই মুহূর্তে একটু জানিয়ে দিতে চাই, এবার মেলায় এখন পর্যন্ত বই এসেছে 737টি। আজকে প্রকাশ হয়েছে 84টি নতুন বই এবং মেলা শুরু হয়েছে বেলা 3টা বাজে, চলবে রাত 9টা পর্যন্ত। মেলার পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলেও একটু জানিয়ে দিতে চাই, কিছুক্ষণ আগে এখানে তসলিমা নাসরিনের বই রাখার জন্য একটা প্রকাশনী বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রকাশককে বিক্ষুব্ধ জনতা ধরে পুলিশে দিয়েছে এবং পুলিশ তাকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের হেফাজতে নিয়েছে। এবং এর প্রতিবাদে আমরা একটু আগে দেখেছি একটি বিক্ষুব্ধ মিছিল গিয়েছে একটু আগে এখান দিয়ে, তারই প্রতিবাদে। কিন্তু এর বাইরে মেলায় সার্বিক পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণ রয়েছে। মেলায় বইপ্রেমীদের ভিড় বাড়ছে, বইপ্রেমীরা বই কিনছেন, দেখছেন, স্টল কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন। মেলায় বই
পাঠকদেরকে বই দেখাতে এবং পাঠকরা এই মেলায় এসে বই উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন এবং কিনছেন নিজেদের পছন্দ অনুযায়ী বই। মেলায় আজকেও নতুন নতুন বই আসলেও পাঠকের উপস্থিতি বাড়লেও অনেক প্রকাশকই অভিযোগ করছেন যে আশানুরূপ বিক্রি নেই। তবে আশার কথা হচ্ছে, প্রকাশকরা জানিয়েছেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরো জমে উঠবে মেলা এবং বেচা বিক্রিও বাড়বে। অমর 21 বইমেলা প্রাণের বইমেলা, প্রাণের যে স্পন্দন, বইয়ের মধ্যে যে নিজেকে খুঁজে পাওয়া, নতুন জগৎ খুঁজে পাওয়া, সেই জগৎ আমরা খুঁজে পাই বইয়ের মধ্যে। বই প্রেমীদের উপচে পড়া ভিড় আরো সময়ে সময়ে বাড়বে অমর 21 বইমেলায়। অমর 21 বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আপন অপু। সুস্থ কয়েদিকে অসুস্থ দেখানো সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানায়, বিগত সরকার আমলে অসুস্থ না হয়েও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে অনেক আসামি হাসপাতালে বহাল তবিয়তে ছিলেন দিনের পর দিন। দুর্নীতি ঢাকতে অনেকের নথি গায়েব করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্যাসিনো কাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ৩২ মাস কারাভোগকালে অর্ধেকের বেশি সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে রাজকীয়ভাবে। অভিযোগ আছে, টাকার বিনিময়ে তিনি হাত করেন প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে। কেবিনে বসে পরিচালনা করেন রাজনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। অসুস্থ না হয়েও হাসপাতালের সর্বোচ্চ সুবিধাভোগের তালিকায় রয়েছেন এসটি ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ আরো অনেক প্রভাবশালী সাজাপ্রাপ্তের নাম। এই বিষয়ে আমলে নিয়ে সোমবার সকালে দুদকের একটি দল অভিযান চালায় বিএসএমএমইউর প্রিজন সেলে। 4 ঘন্টা অভিযানের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এখানে প্রিজন যে সেল আছে সেখানে তারা ভর্তি না হয়ে সরাসরি তারা সিসিইউতে আইসিইউতে তারা ভর্তি থাকে এবং সেটা বছরের পর বছর। এরকম আমরা 2-3টা তথ্য আমরা পেয়েছি। দুদকের এই কর্মকর্তা আরো জানান, দুর্নীতি ঢাকতে অনেক নথিপত্র সরিয়ে ফেলা হয়েছে। 22 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এন্ট্রি রেজিস্টার পেয়েছি, কিন্তু এর পূর্ববর্তী সময়ে আমরা এন্ট্রি রেজিস্টার পাইনি। তবে তাদেরকে আমরা রিকুইজিশন দিব ওই রেজিস্টারগুলো নেওয়ার জন্য এবং ওইটা বিশ্লেষণ করে আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করব। যাদের যোগসাজশে এসব অপরাধ সংঘটিত হয়েছে তাদের শনাক্ত করতে অভিযান চলবে বলে জানিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্যদের জামিন শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন আদেশ দেওয়ার কথা জানিয়েছে আদালত। সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের অস্থায়ী আদালতে শুরু হয় বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ। এরপর আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রাখেন বিচারক। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী আদালতে শুরু হয় বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ। এ সময় কারাগারের প্রধান ফটকে ভিড় করেন স্বজনরা। মেজর অবসরপ্রাপ্ত আসাদুদ্দৌলার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাক্ষ্য গ্রহণ শেষে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে জামিনের আদেশ অপেক্ষমান রাখেন আদালত। 250 জন সাক্ষী, এরা সবাই প্রত্যক্ষদর্শী। ওই দিনকার ঘটনার, ওই সময়কার ঘটনা, এরা প্রত্যক্ষদর্শী। অনেকেই ক্ষতিগ্রস্ত, অনেকেই এই আসামিদের যারা জামিন চেয়েছেন তাদের নাম বলেছেন। সেই পর্যায়ে বিজ্ঞ আদালত এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী তারিখটাও তিনি তার মূল আদালতে গিয়ে জানিয়ে দেবেন। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলায় 1300 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র 285 জনের। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার এসব আসামি দীর্ঘদিন জেল খাটছেন বলে অভিযোগ আইনজীবীদের। যেহেতু বিস্ফোরক দ্রব্য আইনে এই আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, আমরা বলেছি যে যেহেতু 16 বছর যাবৎ এই আসামিরা জেল হাজতে আছে, আমরা এটাও বলেছি যে আরও কত বছর লাগবে এই মামলা নিষ্পত্তি হতে, এটার কোনো এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। যে হারে সাক্ষ্য নেওয়া হচ্ছে, এই হারে যদি সাক্ষী নেওয়া হয় আরও 16 বছর লাগবে এই মামলাটি শেষ হতে। জামিন শুনানি শেষ হলেও আদেশ অপেক্ষমান রাখায় হতাশা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 127 বার আজকে দিয়ে ঢাকায় আসা হলো নওগাঁ থেকে। এই খালি একটা ছেলের জন্য 16 বছর তো আমরা অপেক্ষা
দেড় যুগ প্রায় আমরা অপেক্ষা করতে করতে আসলে মানে কষ্ট সহ্য করতে করতে পাথর হয়ে গেছি। কারো বৃদ্ধ মা বসা, কেউ ভিতরে আছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, সবকিছু থেকেই তারা বঞ্চিত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ধানমন্ডি ৩২-এ পঞ্চম দিনেও সাধারণ মানুষের ক্ষোভের আঁচড় পড়েছে। অনেকে নিয়ে যাচ্ছেন ইট পাথর, অনেকে খুলে নিয়ে যাচ্ছেন ভবনের ধাতব বস্তু। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন ভাঙ্গা বাড়িটি দেখতে। বলছেন শেখ হাসিনার কর্মফলেই এমন পরিণতি। অহংকারী যে কারোর জন্য ৩২ নম্বরের পরিণতি বড় শিক্ষা বলে মনে করছেন আগতরা। হাসান মাহমুদের রিপোর্ট। সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত বিএডিসি কর্মকর্তা সিরাজুল হক শ্যামলী থেকে এসেছেন ধানমন্ডি ৩২-এ জনরোষে নিশ্চিহ্ন হওয়া স্থাপনাটি দেখতে। চোখের সামনে একটি দম্ভের চূর্ণ বিচূর্ণ ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ভাবছেন হাসিনার অসংখ্য উক্তি। বলছেন জীবদ্দশায় এমন পতন দেখবেন কখনোই ভাবেননি এ বয়োবৃদ্ধ। এটা কেউই কল্পনা করেনি। ওরা তো স্বৈরাচার সরকার, শেখ হাসিনাও তো কল্পনাও করেনি এবং অন্য সাধারণ লোকও কল্পনা করেনি। ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্য ঘিরে শুরু হওয়া ছাত্র জনতার ক্ষোভ যেন শেষ হবার নয়। উৎসুক মানুষের ভিড় কমছেই না, বরং মানুষ আসছেন দূর দূরান্ত থেকে। আমি কিশোরগঞ্জ থেকে আইছি। সে আমাদের দেশের এক ফেসিবাদ কায়েম করছিল, ছাত্র জনতা তাদেরকে গুলি করে মারছে। পলাতক শেখ হাসিনা গেল ১৫ বছর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন তার পরিণতি হিসেবে পতন অনিবার্য ছিলই বলে মনে করছেন আগতরা। বলছেন এ জাদুঘরের নিশ্চিহ্ন হয়ে যাওয়া তার ক্ষুদ্র ইঙ্গিত মাত্র। এত খারাপ পরিণতি মানুষের হওয়া উচিত না। এরা যারা ছিল এখানে, যারা এই দেশ যারা শাসন করছে, তাদের ভিতরে সমস্ত অপরাধগুলো একসাথে জড়ো হয়েছে। তার মানে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হওয়া উচিত ছিল, কিন্তু সেইটা হয় নাই। পাবলিক তো তাও এটা কম করে ফেলেছে আমি মনে করি, কারণ এই সরকার প্রতিহিংসার রাজনীতি করে। সেই ক্ষমতা যতবারই আসবে ততবারই সাধারণ নিরীহ লোকগুলোর ফাঁসির মঞ্চে ঝুলাবে। অনেকেই কাটা রড ইট থেকে খুঁজছেন উপার্জন, তবে কেউ কেউ নিয়ে যাচ্ছেন ঘৃণার স্মৃতিস্মারক হিসেবে। কইরে গেছে স্বৈরাচার, এটার জন্য এটুকু আমার মনে হয় তার শাস্তি হয়নি, আরো বেশি হওয়া উচিত। এই বাড়িটা আরো আগেই ভাঙা দরকার ছিল, বাড়িটা আজকে কালকে ভাঙা দরকার ছিল না। বাড়িটা আমরা চাই যে আর আগে যদি ভাঙতে পারতাম আমরা, তাহলে আরো বেশি খুশি হতাম। অহংকারী শাসকদের জন্য এই স্থাপনার পতন বড় সতর্কতা বলে মনে করছেন সাধারণ মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার দুপুরে খুলনার খালিশপুরে দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান লোকসানের কারণে বন্ধ রাষ্ট্রায়ত্ত কোনো পাটকল আর সরকারিভাবে চালু হবে না। পর্যায়ক্রমে লিজের মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। এই জন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে লিজ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে পাটের চাহিদা যেমন বাড়বে, একইভাবে মিলগুলো আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠবে। মজুদ এবং সরবরাহ পরিস্থিতি আমরা পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে কিছুটা যে অস্থিরতা আছে এটা ইনশাআল্লাহ ঠিক। আমরা যেমন এখানে দেখছি যে জুট এবং জুতো একসাথে মিলিয়ে তারা একটা ব্যবসায়িক পরিকল্পনার কাজ করছে এবং যেটা এই ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড সরকারি খাতে সম্ভব নয়। সো তার পরিপ্রেক্ষিতে এটা আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা করতে হবে। কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় ভারতীয় বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করেছে। রোববার রাতে জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্তে একটি ইউক্লিপটাস গাছে এই ক্যামেরা স্থাপন করে বিএসএফ সদস্যরা। পরে সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তারা বিএসএফকে ডেকে কড়া প্রতিবাদ জানায়। কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানালে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল নলডাঙ্গা উপজেলার হালতিবিল ব্লকের বিভিন্ন কৃষি জমি ও ফসল পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে নাটোরে কৃষি কার্যক্রম পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধি দলের প্রধান সারা জেলেনস্কি ও মার্কিন দূতাবাস কর্মকর্তা তানভীর আহমেদ হালতিবিলের কৃষকদের সাথে মত বিনিময় করেন। পরে সারা জেলেনস্কি ক্ষেত পরিদর্শন করে কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কৃষিতে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে বলে আশাবাদও জানান তিনি।
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 25 জন আহত হয়েছেন। সোমবার সকাল 11:30টার দিকে উপজেলার তুজারপুর গ্রামে এই ঘটনা ঘটে। দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে শনিবার রাতে তুজারপুর বাজারে ওহাব ভুইয়ার দলের ইমন ভুইয়ার সাথে ওমর মাতাব্বরের দলের মানিক ও তামিমের মারামারি হয়। এরই জেরে সোমবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় 2 ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়ায় 25টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয়রা একত্র হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে এবং 3 জনকে আটক করে। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।